হ্যালো হ্যালো চেক চেক হ্যালো। এটি আরেকটি মক্সা ডকুমেন্টারি ড্রামা। সবাইকে স্বাগত। যদিও কেউ নেই, আমি একাই। নিজেকেই স্বাগত করছি। প্রথম যে দৃশ্য দুটো দেখলেন, একটি হচ্ছে নিউ টাউন কলকাতার বৈকালিক দৃশ্য, এবং আরেকটি হচ্ছে হাওড়া ঢোকার আগে সব ট্রেনগুলো যেই জায়গাটা দিয়ে পাস করে, হাওড়া এবং লিলুয়ার মাঝে, সেই জায়গাটা একটি সন্ধ্যাকালীন ভিডিও। এরকম বালের মতো একটি শেপ করা, একটি নম্রভাবে প্রেজেন্টেশন রূপী ভাষায় কথা বলার কারণ আমি একটি বোকাচোদা। আমি আদতেই ট্রান্সপারেন্ট কমিউনিকেশন করতে পারি না। নিজের মনে যেটা চলছে সেটা প্রকাশ্যে প্রকাশ করতে পারি না। একটা সোশ্যাল অ্যাটায়ার ধরে, সোশ্যাল ভেস ধরে, টুপি পরে, চশমা ফশমা পরে কিছু একটা করার ভান করতে হয়। তো আজকে বিকেলবেলা নিউ টাউন গেছিলাম গাড়ি চালিয়ে। আমার বাবা মা আমাকে কখনো গাড়ি একা ছাড়তে, একা আমি চালাবো, গাড়ি নিয়ে বেরোবো, এই কন্ডিশানে কখনো ভরসা পান না। ভরসা পায় না। তারা কখনো আমার উপরে ভরসা পায় না, কারণ আমার বয়স 21 বছর, কিন্তু আমি আন্ডার ম্যাচিওরড। কাজেই আমি গাড়ি নিয়ে বেরোলে আমার সাথে আমাদের ড্রাইভার যান। ড্রাইভার নাম অর্ণব। আমাকে খুব খিস্তি করে। গুড মর্নিং, বালের ড্রাইভার, লেওড়া, বোকাচোদা, হর্ন মারো, পাল, বোকাচোদা, হর্ন মারো, খানকির ছেলে, বোকাচোদা, হেই হর্ন মারো, বোকাচোদা, গুড মর্নিং। হর্নটা কি নিতে ঢুকিয়ে রেখেছো? খেচাচ্ছ হর্ন দিয়ে। গুড মর্নিং, তাও তো মারতে পারলে বুঝতাম, তাও তো মারতে পারো না। গুড মর্নিং, তাও তো মারতে পারো না। গুড মর্নিং, তাও তো মারতে পারো না। আর আমরা কি দাঁড়িয়ে হ্যান্ডেল মারবো? হর্নটা মারবে না, তাও তো মারতে পারো না। হ্যান্ডেল তো মারতে পারো না। আমাকে খুব কোণঠাসা হতে হয় ওর কাছে, কারণ আমি সত্যিই কিছু কিছু জায়গায় একটু ছড়াই গাড়ি চালাতে গিয়ে। তো আমি হচ্ছে যে একমাত্র কাস্টমার এই কলকাতা শহরে যে ড্রাইভার দাদার কাছে খিস্তি খায়। কাস্টমার না, মালিকের ছেলে। জানি না এই শহরে আর কোনো মালিকের ছেলে আছে কিনা যারা ড্রাইভার দাদাদের কাছে খিস্তি খায়। থাকলে আমার সাথে যোগাযোগ করুন, আমিও আপনাদের মতো একজন। প্রকাশ্যে কেউ হয়তো সেটা প্রকাশ করতে পারে না বলে আমাদের পরিচয় হয়নি, কিন্তু যদি কেউ থেকে থাকেনি কলকাতা শহরে তথা পশ্চিমবঙ্গে, যারা আমার মতোই ইম্যাচিওর, আন্ডার ম্যাচিওরড, খুব একটা ডার্ক সাইডে রয়েছে, মনে হচ্ছে একটা অন্ধকারের মধ্যে রয়েছে, অন্ধকারে একটা ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে মাঝে মাঝে কিছু করতে চাইছো, কিন্তু বারবার সেটা ছ্যাঁকা দিচ্ছে তোমাকে। হয়তো কারেন্টে শর্ট সার্কিট হয়ে তোমার মাথা জ্বলে যাচ্ছে, চুল জ্বলে যাচ্ছে, বা কখনো এরকম এই জায়গায় স্টিচ পড়ছে, অটো তোমাকে এসে ধাক্কা মারছে, কিছু না কিছু তোমাকে ধাক্কা মারছে, তোমাকে ট্রমাটাইজ করে তুলছে। এবং সেই ট্রমা নিয়েও আমি আজকে এই মক্সা ডকুমেন্টারি ড্রামাটা করতে চলে এসেছি দ্বিতীয় দিন, এবং এইটার একটা ধারাবাহিকতা রাখবো বলেই হয়তো আজকে আমি ওই অ্যাংজাইটিটা নিয়েও আমি এটা করছি। হ্যাঁ, এবং ভালোই লাগছে এই জোশটা, এই অ্যাংজাইটিটা আমার এই সময় হয়তো হতো না যদি না আমি এইটা করার একটা শপথ, একটা প্ল্যান করে রাখতাম মাথায়।
আগে থেকে যে এটা করব আমি, এবং শুরু করেছি এবং করব, দ্বিতীয় দিন করছি, জানি না কালকে করতে পারবো কি না, যদি বেঁচে থাকি করব। তো এরকম যদি কেউ থাকো আমার মতো আন্ডার ম্যাচিওরড, সময়ের থেকে বিচ্ছিন্ন, মানে যেই সময়ে যতটা ম্যাচিউরিটি হওয়ার কথা হয়নি, বড়লোক বাপের ছেলে, খুব একটা উদার ডিগনিটি, সেন্স অফ ডিগনিটি নিজের মধ্যে ডেভেলপ করতে পারার মতো, মানে যে ডিগনিটি ইকোনমিক্যাল ক্রাইসিস আমাদেরকে দেয়, মানুষদেরকে দেয়, যে ইকোনমিক ক্রাইসিস থাকলে সে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের ফ্যামিলিকে সাপোর্ট করা, সেই রেসপন্সিবিলিটি সে যখন ঘাড়ে তুলবে, সেটাই তাকে অনেক কিছু শিখিয়ে দেয়, তাকে ম্যাচিওর করে, তাকে বড় করে। এবং আমার মতো যারা ছোটোবেলা থেকে সব পেয়ে বসে আছে, তারা আমার মতো ঢ্যামনা চোদা, হারামি চোদা, নপুংসক চোদা হয়, যারা খুব একটা সমাজকে কন্ট্রিবিউট করতে পারে না সে অর্থে, এবং এরকম বালবাজি করে মক্সা ড্রামা করতে আসে। তো এরকম মানুষ যারা আছো, আমার সাথে যোগাযোগ করো, আমরা একসাথে বসে কথাবার্তা বলতে পারি, হয়তো গঙ্গার পাড়ে বা দামোদরের পাড়ে, বা আর কি নদী আছে আমাদের আশেপাশে। আমাদের বারাসাত নীলগঞ্জের ওখানে একটা বিল রয়েছে, এই বিলের জল জানি না আর কম মাস থাকবে, তারপর শুকিয়ে যাবে, তার আগে আমরা যেতে পারি সেই বিলে, নৌকায় বসে আলোচনা করতে পারি আমাদের এই আন্ডার ম্যাচিউরিটি নিয়ে, ইম্যাচিউরিটি নিয়ে, এবং নিজের পদে নিজের ঢুকে থাকা নিয়ে, এই সেলফিশনেস নিয়ে, সমাজের জন্য কোনো কাজ না করা নিয়ে, নিজেদের অশিক্ষা নিয়ে, নিজেদের নপুংসকতা নিয়ে, নিজেদের ট্রমা নিয়ে, অ্যাংজাইটি নিয়ে। হয়তো সেই অর্থে সেইভাবে আমরা কথা বলে উঠতে পারবো না, কারণ আমরা অপুষ্টিতে রয়েছি, আমরা পুষ্টিহীন, আমরা কনস্ট্রাকটিভ কিছু করতে পুষ্টিহীন, কনসিস্টেন্টলি কিছু করতে পুষ্টিহীন। গান বাজনা, সিনেমা, ছবি তোলা, কোনো কিছুই এই সমাজে এক্সিস্ট করে, এই সময়ে এক্সিস্ট করে, কোনো একটা ফর্ম নিয়ে, কোনো একটা আর্ট ফর্ম নিয়ে কাজ করে ওঠা হয়নি আমার পক্ষে। এবং যেটা হয়েছে সেটা পিনিক, ট্রমা, অ্যাংজাইটি নিয়ে বসে থাকা, বালবাজি করা, এই বালবাজি ড্রামার মতো। এটা কি সুস্থ কিছু? এটা থেকে আমি কোনো ভ্যালু অ্যাড করতে পারছি না। এটা আমি নিজের জন্যই করছি, নিজে হয়তো পরে দেখব, এছাড়া তো কিছু নেই। তো আমার আতঙ্কের যথেষ্ট কারণ রয়েছে, আমি জানি না আমি যেগুলো বলছি সেগুলো কতটা ফ্যাক্ট, কতটা আমি আদতে আমার সাথে যেটা ঘটছে কতটা আমি প্রকাশ করতে পারছি সেটা আমি জানি না, কিন্তু একটা বিষাদ, একটা ট্রমা, একটা অ্যাংজাইটি তো রয়েছে। তো বন্ধুগণ, এটা একটা মক্সা ড্রামা, একটা মক্সা ডকুমেন্টেশন ড্রামা। এইটা আমি চাইছি এটাতে যা করছে সেটা হচ্ছে আমি প্রত্যেক দিন বেরোবো, বাড়ি থেকে বেরোবো, এবং বাইরের দুনিয়ায়, রাস্তাঘাটে যা রসদ আমি পাবো, যা রসদ আমি কুড়াবো, সেইটার ধাক্কা খেয়ে আমি আমার যা এক্সপ্রেশন হবে সেইটার ধাক্কা খেয়ে সেরকম কিছু একটা সেরকম কিছু একটা কনসেপ্ট এইটার, সে বাইরে মানে জিওগ্রাফিক্যালি যেটা ঘর, আমাদের চার দেয়াল, তার বাইরে রাস্তা, সেই রাস্তায়। তো আজকে তো নিউ টাউনে গেছিলাম, নিউ টাউনে অনেক বিল্ডিং, নতুন কলকাতা গড়ে উঠছে ওখানে। আগে হয়তো সবুজ ক্ষেত ছিল, বিস্তারিত সবুজ একটা ল্যান্ডস্কেপ ছিল, সেইটা কেটে এখন সাপুরজি যে জায়গাটা, প্রচুর বিল্ডিং হয়েছে। সেই বিল্ডিং আমাকে শান্তি দেয় না। সেসব বিল্ডিংয়ের রাস্তা হয়েছে
বিল্ডিং হয়েছে, অনেক দোকানপাট হয়েছে, ঘিঞ্জি হয়েছে, জায়গাপত্র ঘিঞ্জি হয়েছে। জানি না আমি কতটা অডিবল। আগের দিন আমি পরে শুনতে গিয়ে দেখেছি যে এইটার আওয়াজ বেশি শোনা যাচ্ছে আমার কণ্ঠের থেকে, একটু কমিয়ে দিলাম। তো ঘিঞ্জি, প্রচুর ঘিঞ্জি এলাকা, সেখানেই বসলাম এক জায়গায়। এই প্রথম যে দৃশ্যটা দেখলেন সেটা দেখলেন। আমি আপনি করে কেন সম্বোধন করছি, কাকে করছি, কেন করতে চাইছি আমি জানি না। এটাও একটা প্রশ্ন, মানে আমি কেন এরকম আপনি করে এবং একটা সোশ্যাল অ্যাঙ্কারিং টাইপের, মানে আমাদের পাড়ার পুজোর মণ্ডপে অ্যাঙ্কারিং করলে হয়তো এইভাবে করা হতো, বা আমাদের পাড়ায় আরও নানা যেসব অনুষ্ঠান হয় সেখানে হয়তো এরকম অ্যাঙ্কারিং করা হয়, সেটাই আমি করছি। আদতে হয়তো জানি না। সেক্ষেত্রেও আমি বলবো যে কেউ যদি এটা দেখো এবং অন্য কোনো ছেঁড়া ভাষা, অন্য কোনো অ্যাবসার্ড ভাষা তে কথা বলতে পারো, তারাও আমার সাথে যোগাযোগ করো। মানে কথা বলতে পারো মানে প্রকাশ্যে না, নিজের সাথে একা একা মনের মধ্যে সব ভাবনা আসে, সেইটা আসলে কি, মানে সেটা তো একটা, আমরা যা ভাবি আমাদের মাথার মধ্যে যেটা চলে সেটা তো আমাদের একটা পিওভি, আমাদের একটা পার্সপেক্টিভ, যেইটা আমরা কোনো একটা মিডিয়ামে যখন রিফ্লেক্ট করব সেইটা সেইভাবে উঠে আসবে, আমাদের পার্সপেক্টিভটা উঠে আসবে। তো কাজেই এই কথা বলা, এই একটা লাইট জ্বালিয়ে টুপি পরে চশমা পরে এই ড্রামাটা করতে চাওয়া, এইটাও তো একটা এক্সপ্রেশন, একটা মিডিয়ামে আমি নিজেকে রিফ্লেক্ট করছি। তো এটাও যেটা ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজ কতটা ট্রান্সপারেন্ট হতে পারে, কতটা আমি আমার বক্তব্যকে কনস্ট্রাক্ট করতে পারছি, সেইটা জরুরি। মারা লেওড়া, খানকির ছেলে, বোকাচোদা, গুড মর্নিং, এক্সেট্রা এক্সেট্রা। আমরা এভাবেই গাড়ি করে নিউ টাউনে যাই আজকে, এবং অনেক অনেক গাড়ি চালাই আজকে, সারাদিন, সারা দুপুর, সারা বিকেল জুড়ে গাড়ি চালাই, এবং কলকাতার রাস্তায় গাড়ি চালাই, অর্ণবের খিস্তি খাই, গাড়ি চালাই। এক জায়গায় বসি, যে জায়গার ছবি আমি দিলাম প্রথমে, এখনও দিইনি, দেবো এটা শেষে। তো সেইখানে বসি কিছুক্ষণ, মেঘ দেখি, ওই রাখাল কাকাকে বসে থাকতে দেখি, তার ছাতাটা পাশে রেখে। চারিপাশে প্রচুর বিল্ডিং ছিল, সেই বিল্ডিং আমাকে হয়তো শান্তি দেয় না। তারপরে আমরা হাওড়ায় যাই। হাওড়ায় আমার বাবা কাজ করে, হ্যাঁ, একটি কেবিনে, রেলওয়ে কেবিনে, এবং সেখানে ট্রেনের আসা যাওয়া দেখি, ট্রেনেরা চলে যায়। আমার ইচ্ছে করে কোনো ট্রেনের দিকে তাকিয়ে আমি কাউকে টাটা করব, বাই করব। কোনো দূরপাল্লার ট্রেন আমি হয়তো এক্সপেক্ট করছিলাম যে কোনো বাচ্চা হয়তো যাবে দূরপাল্লার ট্রেনে এবং আমি টাটা করব, সে আমাকে টাটা করবে, আমি টাটা করব, এরকম কিছু একটা ইচ্ছে হয় করার, কিন্তু সেরকম কিছু হয় না। তো অনেক আলো, দূরে অনেক আলো, অনেক সিগন্যাল সেই জায়গায়। তারপর সেখান থেকে আবার গাড়ি করে, সেইখানে একটা ঠেক বসেছিল, সবাই পাবজি খেলছিল হয়তো মোবাইল নিয়ে, সবাই যে যার মোবাইল নিয়ে খেলছিল। আমার সাথে অর্ণব ছিল। অর্ণব আমাদের গাড়ি চালায়, এবং যাকে ছাড়া আমার একা একা আমার হাতে গাড়ি ছাড়তে আমার বাবা মা ভরসা পায় না। এই হচ্ছে আমি, বোকাচোদা বাগচি আমার নাম। আগের দিন বলেছিলাম আমার নাম যিশু। যিশু তো আমার নাম, অনেক দিন ধরে আমি সেইটাই জানতাম, কিন্তু তারপর আমার আরও একটা নাম হয়, সেটা হচ্ছে বোকাচোদা বাগচি, বা এই চ্যানেলের যেই নাম চোদনাংশু, সেগুলো সবই আমি। সপ্তকদার সাথে দেখা হয় আমার আগের বছর। সপ্তকদা আমাকে অনেক কথা বলে এই এক বছরে। সপ্তকদার স্টাইল হয়তো আমি কিছুটা অনুকরণ করছি এই মুহূর্তে। এই নাম বলার বিষয়টা, সে আমাকে অনেক কথা বলে। এক বছরে আমার সপ্তকদার সাথে অনেক কথা হয়, হ্যাঁ, এটা হয়। আদিত্যদার সাথেও হয়, রিকিদার সাথেও হয়, রবিজিৎ সোনাপাউরি দার সাথে আমার একদিন অনেকক্ষণ কথা হয়। সে
আমাকে শ্বাস নিয়ে অনেক দূর চলে যাওয়ার কথা বলে। তারা চাষ করেছে, আগের বছরের চালও তাদের বাড়িতে রয়ে গেছে। এই বছরও চাষ করছে, এই বছর ধান পোঁতা চলছে, এখন বোধহয় শেষ ধান পোঁতার সিজন ছিল। রবিজিৎ দা ঘর বানায়, মাটির ঘর, ছোট ছোট ঘর বানায়, বন্দুক বানায়, সেই বন্দুকে মার্বেল দিয়ে ছোড়ে, কাঠের বন্দুক, মানে আর্মিরা যে বন্দুক ইউজ করে সেই বন্দুক নয়, খেলনা বন্দুক, খেলার বন্দুক, মানে আর্মিরাও খেলে, কিন্তু রবিজিৎদার বন্দুকে ওই বাচ্চারা খেলতে পারে এবং একটা কনস্ট্রাকটিভ সময় তারা কাটাতে পারে সেই বন্দুকগুলো নিয়ে একে অপরের সাথে খেলে, মানে প্লেফুল সময়। মানে মোদ্দা কথা হচ্ছে মানে প্রাণ যাবে না সেই বন্দুক ব্যবহার করলে। মানে বেলুন ফাটাতে হবে, বেলুনের দিকে ছুটতে হবে। আর প্রাণ কোনো কিছু দিয়েই যেতে পারে, মানে আমি গিটার দিয়েও কাউকে মার্ডার করতে পারি, হ্যাঁ সম্ভব, গিটার দিয়ে কাউকে মাথা ফাটিয়ে দেওয়া। তো কিন্তু সচরাচর সেটা আমরা দেখিনি, মানে গিটার দিয়ে মার্ডার করা, বন্দুক ছুরিই দেখেছি। তো গিটারের কথা যখনই আমি বলবো তখনই বলবো যে গিটার বাজিয়ে একটা মিউজিক্যাল সময় কাটানো যেতে পারে। তো আমি সেটাই বলছি, মানে রবিজিৎদার ওই বন্দুক নিয়ে একটা প্লেফুল সময় কাটানো যেতে পারে, বেলুন ফাটিয়ে, মাটিতে বসে, বীরভূমের ঘাস, যে হাওয়ায় ঘাসেরা দোল খায়, গাছেরা দোল খায়, পাখিরা ঘর থেকে বেরোয় এবং আবার ঘরে ফেরে, এক পাল পাখিরা ফেরে। মানুষেরা কি করে জানি না বীরভূমে, না মানুষেরাও এক পাল হয়েই কাজ করে, চাষবাস করতে যায়। আমি রবিজিৎ দাদের কমিউনিটির কথা বলছি, তারাও একজোট হয়েই থাকে, একটা ইউনিফাইড হয়ে একটা ক্লাস্টারে তারা থাকে, তারা চাষবাস করে, একসাথে শিকার করতে যায়। শিকার আমি সমর্থন করছি না আমি ঠিক জানি না, মানে আমার ওদের একসাথে শিকার করতে যাওয়াটা খুব ভালো লেগেছিলো। শিকার যারা হয়েছে তাদের সেটা আমার ভালো লেগেছিলো কি না সেটা, মানে আমাকে তো কেউ শিকার করেনি এখনও, নাকি করেছে? হ্যাঁ করেছে, তো শিকার হয়েছি আমি, তো সেই জন্য হয়তো খুব একটা শিকারপন্থী আমি নই, কারণ আমি নিজেই তো শিকার। তো নিজের শিকার, মানে আমার শিকারটা আরও হয়তো মানে ফিল্দি ন্যাস্টি দেন ওরা যেভাবে একটা পাখি বা খরগোশ শিকার করে, ইঁদুর শিকার করে, মনিটর লিজার্ডও নাকি তারা শিকার করে। জানি না, এই কথাগুলো আমি এই মানে সাথে বলছি, মানে ব্রডকাস্ট করছি, এতে কোনো সমস্যা হবে কি না, মানে এগুলো তো ইলিগাল। জানি না রবিজিৎ দা এই বিষয়গুলো জানে কি না, যে এইগুলো কোনটা ইলিগাল, কোন জিনিস শিকার করা এখন ইলিগাল, সেটা আমি জানি না, কিন্তু তারা শিকার করে, আমি দেখেছি, ভিডিও করেছি, শ্যুটও করেছি। এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে এই সব কথা বলাতে হয়তো কেউ ক্ষেপে যেতে পারে আমার উপর। আমার মনে হচ্ছে আমার এই প্রেজেন্টেশন কারো মনোপ্লুত হবে না, হ্যাঁ, বা এইসব বলছি এইগুলো খুবই কেয়ারলেস কোনো একটা কাজ, তো এইভাবে আমি কিছু বলে দিতে পারি না। জানি না, যা বলতে ইচ্ছা করছে বলছি, আবার লাগাম দিতে ইচ্ছা করলো এই মুহূর্তে, তো লাগামটাও দিচ্ছি। যাই হোক, তো আসলে আমি কোনো পয়েন্ট করে উঠতে পারছি না, সেই জন্য হয়তো আমার এরকম মনে হচ্ছে যে কোনো শুধুই ভাট বকে যাচ্ছি। না, পয়েন্ট করে উঠতে পারছি না, মানে রবিজিৎটা মানে একটা মানুষ যার সাথে আমার একটা কমিউনিকেশন হয়েছে, এছাড়া আমার খুব একটা মানুষজনদের সাথে কমিউনিকেশন হয় না, মানে এই রবিজিৎদা, সপ্তকদা, এদের সাথে আমার কমিউনিকেশন হয়েছে, সেই জন্যই ওদের কথা আমি বলছি। এবং এটা নিয়ে তো একটা দ্বন্দ্ব রয়েছে যে স্বীকার করা ঠিক কি ঠিক না,
এটা নিয়ে তো একটা দ্বন্দ্ব রয়েছে, এটা নিয়েও একটা কনফিউশন রয়েছে। সেটা আমি যখন শিকারের ভিডিওটা প্রকাশ্যে পাবলিশ করেছিলাম তখনও সপ্তকদা আমাকে বলে যে কোনটা শিকার, মানে শিকার করা তো বেআইনি এবং সেটা এইভাবে প্রমোট করাও সেটাও বেআইনি। তো আমাকে আরও জানতে হবে, আরও সতর্ক হয়ে দায়িত্বপূর্ণভাবে এইসব বক্তব্য করতে হবে এই প্রকাশ্যে। কিন্তু দায়িত্বপূর্ণভাবে বক্তব্য করা আর জায়গায় থেকে আমি আছি, মানে এটা তো খুব বেশি মানুষের কাছে পৌঁছাবে না। এটা তো মানে আমার তো সেরকম রিচ ফিচ নেই আর কি, মানে সেরকম কন্টেন্ট ক্রিয়েটার আমি নই, আমি সেরকম জায়গায় নেই, সেরকম বুদ্ধিমত্তায় আমি নেই কাউকে ইনফ্লুয়েন্স করার মতো বলে আমার মনে হয়। তো আমি যাই হোক, সেই সব চিন্তা আমাকে ঘিরে বসলো এই মুহূর্তে। তো যাই হোক, আজকে গাড়ি চালিয়ে ফিরে এলাম। ফিরে এসে আমার আজকে ইচ্ছেই ছিল যে এইটা আমি শ্যুট করব, এটা কন্টিনিউশনটা করব এই মকসার ঢকু ড্রামার। তো এই মুহূর্তে আমি সেটা করছি, বসে আছি। তো যারা প্রচুর খুব টায়ারিং কলকাতার রাস্তায় গাড়ি চালানো, মানে এতক্ষণ গাড়ি চালানো, মানে বলতে পারেন 4টে থেকে ফিরলাম প্রায় 10টা 10-20 ফিরলাম। তো মোটামুটি 3 ঘন্টা তো গাড়ি চালিয়েইছি। তার মধ্যে যদি গ্যাপও ধরি আমি, হ্যাঁ মোটামুটি 3 না, তারও বেশি আই থিঙ্ক। 1 ঘন্টা 20 মিনিট, 2 ঘন্টা, প্রায় 4 ঘন্টা, আমার আন্দাজ, যেটা অ্যাপ্রক্সিমেট নয়, প্রায় 4 ঘন্টা আমি আজকে গাড়ি চালিয়েছি। তো ভালো, আমি অনেক দিন পর একটু মানে খিদে পেলো আমার, অনেক দিন পর অনেক রাতের ডিনারটা করলাম, আমার বেশ খিদে পেলো। যারা কলকাতার রাস্তায় গাড়ি চালায়, যারা পেশাগতভাবে গাড়ি চালায়, তারা হয়তো রিলেট করতে পারবেন যে রাতে গাড়ি চালিয়ে এসে হয়তো আপনাদেরও এরকম একটা খিদে পায় এবং খেয়ে আপনাদের তৃপ্তি হয়। ডাল ভাত খেলাম এবং আরেকটি ছানার আইটেম করেছিল, বেশ ভালো, মানে মাংসর মতো লাগছিলো সেই ছানার আইটেমটা। ছানা কি না সয়াবিন ছিল, যাই হোক। তো ভাত, ডাল এবং সয়াবিনের ওই আইটেম খেয়ে আমার ভালোই লাগলো অনেক দিন পর। এবং তারপরে তো একটা গাড়ি পুরকি হলো, এটা রেকর্ড করব, এটা শ্যুট করব, এবং সেটা করছি। তো আমি ভাবছি আর কি আজকের এই আউটিং আর কি ভ্যালু অ্যাড করেছে, বা আর কি আমি শিখলাম দেখে নেচার থেকে। আজকে মেঘের ক্লাউড ডিজাইন, রিকিদা আজকের ক্লাউড ডিজাইনটা হেভি ছিল। আজকে মারাত্মক ক্লাউড ডিজাইন ছিল আজকে। এবং আদিত্যদা, তুমি যেই ওই এটার কথা বলেছিলে, ওই কী বলে ওটাকে, সার্ভার না কি, আমি আজকে আমার টার্মটা মনে পড়ছে না। ওই সূর্য যখন মেঘ সরিয়ে দেখে হালকা করে, সব ডেটা নিয়ে নেয়, তুমি বলেছিলে, ওই বিষয়টা আজকে হচ্ছিল। আমি মনে করতে পারছিলাম না আদিত্যদা কী বলেছিল, তো সেই জিনিসটা আজকে হচ্ছিল। তো এরকম সূর্য মেঘ সরিয়ে উঁকি মেরে দেখছিল আর কি। তো আমার একটু হাগা পাচ্ছে, দেখি হাঁকতে যেতে পারি। এবং এই তো তারপরে এক বন্ধুর সাথে, অনেক পুরনো বন্ধুর সাথে কথা হলো, যে গাড়ি চালায় ইউড্রাইভ বলে একটা অ্যাপ আছে, যেখানে অনলাইন একটা অ্যাপ, যেখানে আপনারা ড্রাইভার হায়ার করতে পারেন। সেরকম একটি অ্যাপের কর্মরত আমার বন্ধু, যে প্রচুর গাড়ি চালায় এবং
তার প্রচুর এরকম ইসের সাথে ক্লায়েন্টের সাথে আলাপ হয়েছে যারা তাকে হায়ার করে। একটি ক্লায়েন্ট নাকি তাকে খুবই ভালোবাসে, তার বাইকটিও সে দিয়ে দিয়েছে তাকে চালানোর জন্য, সে এতটাই ভালোবাসে। আমার মা ফোন করছে, এখন ধরবো না। তো সেই বন্ধুর সাথে অনেকদিন পর কথা হলো, ভালো লাগলো। পুরনো বন্ধু, স্কুলের বন্ধুর সাথে অনেকদিন পর কথা হলে ভালোই লাগে। সে আমাকে বললো তার সাথে একটা দেখা করার ইচ্ছে আমি প্রকাশ করলাম। সে অনেক গাড়ি চালায়। সে আমাকে বললো আমি ইউটিউবে ঠিকঠাক করে ইউটিউব করতে হলে আমাকে ঠিকঠাক থাম্বনেল, ঠিকঠাক ক্যাচি টাইটেল এসব দিতে হবে। সে অনেক পোড় খাওয়া অভিজ্ঞ, এসব করেছে আর কি, আমাকে সাজেশন দিল। দেখি থাম্বনেল, আমি তো কোনোদিন করিনি, থাম্বনেল করার চেষ্টা করবো মেঘদূত। হ্যাঁ, তো এভাবেই আরেকটা মক্সা ডকু ড্রামা আমি করছি। আজকে অনেক মেঘ আকাশে, এখনও মেঘ দেখতে পাচ্ছি আমি জানলা দিয়ে তাকিয়ে, অনেক মেঘ। আমি এবার একটু ক্যামেরাটা নিয়ে মেঘ দেখানোর চেষ্টা করবো, জানি না দেখাতে পারবো কি না। মেঘ কি দেখা যাচ্ছে এখান থেকে জানি না, আমি কিছুই দেখা যাচ্ছে না বেসিক্যালি। তো জানি না, এখান থেকে মেঘ এখন দেখানো যাবে না। তো একটা ক্রাইসিস বারবার মনে হচ্ছে যে এটা ঝুলে গেল পুরো ড্রামাটা, মানে কিছুই হলো না, ঝুলে যাওয়ার মতো ড্রামা হলো। কিন্তু ঝুলতেই পারে ড্রামা। কালকে পরের দিন আরও অনেক কিছু। ছাদের দরজাটা দুটো গ্রিল তালা দিয়ে নিচে নামিস, আমার মায়ের মেসেজ, শি ইজ ফিলিং ইনসিকিউর। আমি এখন আমার ছাদের ঘরে আছি, কেউ চুরি করতে এলে আসতে পারবো আমার এই ঘরে, ছাদের ঘরে আর কি। আমার মা খুব ইনসিকিউর। তো যাই হোক, কালকে আমি চেষ্টা করব কোনো টপিক নিয়ে চর্চা করে, টপিক নিয়ে পুরো পড়াশোনা করে কোন টপিক নিয়ে কথা বলতে আসবো। আমি কালকে চেষ্টা করছি, কালকেও বেরোনোর চেষ্টা করব, বেরিয়ে রসদ কালেক্ট করার চেষ্টা করব, এবং কালকে আবার ফিরবো এই ডকুটা নিয়ে। রাত হয়েছে, হাগা পাচ্ছে। রাতে যাদের হাগা পায় আমার সাথে যোগাযোগ করো। জয় মক্সা, টাটা, হাগতে যাব। জয় মক্সা বিফোর প্রি মক্সা হাগা সেশনস।